মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটি ক্যান্সারের কারণ। আমরা সকলেই জানি ধূমপান বা মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কিন্তু এর থেকেও বেশি ক্ষতিকর একটি নেশা প্রায় আমাদের সকলেরই আছে, তা হলো হিংসা বা বিদ্বেষ। বিকজ envy and malice are flames that scorch the heart, leaving nothing but ashes of bitterness in their wake. অর্থাৎ হিংসা এবং বিদ্বেষ এমন এক অগ্নিশিখা যা হৃদয়কে জ্বালিয়ে দেয় এবং তাদের জাগরণ তিক্ততার ছাই ছাড়া আর কিছুই অবশিষ্ট রাখে না। এ এমন এক নেশা যা আপনার মানসিক শান্তি, আনন্দ কেড়ে নিতে পারে, করে তুলতে পারে আপনাকে হিংস্র, যার ফলাফল মোটেই ভালো হয় না। তাহলে চলুন আজকে আমরা হিংসার আগুনের শিকার এমন একজনের মুখে একটি গল্প শুনে আসি। নমস্কার, আমি আসরজন। রহস্যের অন্ধকার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ আপনাদের জন্য থাকলো অমিতাভ সাহার কলমে একটি গ্রাম বাংলার ভূতের গল্প, রিসর্টে এক রাত। তবে গল্প শুরুর আগে একটি বিশেষ বার্তা। লেখক মহাশয় গল্পের রোমাঞ্চকর পটভূমি এবং প্লট তৈরির খাতিরে বিভিন্ন অলৌকিক এবং কাল্পনিক চিন্তাধারার আশ্রয় নিয়েছে। বাস্তবের সাথে তার কোনো মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। রহস্যের অন্ধকারে টিমের তরফ থেকে আপনাদের কাছে বিনীত অনুরোধ, নিছক গল্প শোনার আনন্দ নিয়ে আমাদের গল্পগুলি গ্রহণ করবেন। অনেকদিন ধরে একটা গল্প লিখবো ভাবছিলাম, কিন্তু ভালো গল্পের আইডিয়া মাথায় আসছিল না। কিছু খুচরো আইডিয়া মাথায় আসছিল যা দিয়ে ভালো গল্প লেখা যায় না। অনেক চেষ্টাতেও যখন লিখতে পারলাম না, তখন ভাবলাম একটু নিরিবিলি পরিবেশে গিয়ে একান্তে ভাববো, তাহলে যদি কোনো আইডিয়া মাথায় আসে। শহরের এই হই হট্টগোলের মধ্যে গল্পের আইডিয়া মাথায় আসবে না। ডুয়ার্সে ঘুরে আসবো ঠিক করলাম। সেই মতো অনলাইনে একটা রিসর্ট বুক করে ফেললাম। অফ সিজন ছিল, বুকিং পেতে কোনো অসুবিধা হলো না। রিসর্টের লোকেশনটা আলিপুরদুয়ার জেলার উত্তর চকোয়াখেতি নামক একটি গ্রাম আছে সেখানে। ওখান থেকে কাছেই চিলাপাতা ফরেস্ট শুরু হয়েছে। খুব সুন্দর জায়গাটা। দূরে সবুজে মোড়া পাহাড়ের হাতছানি, আর পাশেই মথুরা চা বাগান। বেশ ভালো নিরিবিলি পরিবেশ। দুদিন পরেই রিসর্টে গিয়ে হাজির হলাম। খুব সুন্দর গাছপালা ঘেরা দোতলা বিল্ডিং, সামনে বিভিন্ন ফুল অর্কিডের বাগান। থাকার রুম 10-12টা হবে। বাজেটের মধ্যেই ছিল রিসর্টটি। এমন কিছু লাক্সারিয়াস নয়, বেশি লাক্সারিয়াস আমার দরকারও ছিল না। আমি শুধু নিরিবিলিতে প্রকৃতির সান্নিধ্যে কিছু সময় কাটিয়ে গল্পের প্লট ভাববো বলে এসেছিলাম। অফ সিজন বলে একটু বেশি নিরিবিলি মনে হচ্ছিল। টুরিস্ট খুব অল্পই ছিল। গ্রাউন্ড ফ্লোরে 2টো ফ্যামিলি এসেছিল মাত্র। আমি দোতলায় একটি রুম নিলাম। দোতলায় আর কাউকে চোখে পড়ল না। রুমে ফ্রেশ হয়ে গাড়ি ভাড়া করে চিলাপাতা জঙ্গল ঘুরতে বেরোলাম। পিচের রাস্তায় দুধারে জঙ্গল, অজস্র সারি সারি উঁচু উঁচু গাছ আর শুধু সবুজ। রোদ ঝলমলে ওয়েদার ছিল। গাড়ির জানলা দিয়ে জঙ্গলের টাটকা বাতাস এসে ব্রেন সেলগুলো যেন চাঙ্গা করে দিল। জঙ্গলের মধ্যে কিছু দূর যেতেই টেম্পারেচার অনেকটা কম মনে হলো, আর বিভিন্ন বুনো গাছপালায় মেশানো একটা গন্ধ নাকে লেগে জঙ্গলের অনুভূতিটাকে জোরালো করে তুলল। বেশ ভালোই রিফ্রেশ লাগলো। জঙ্গল সাফারি করার ইচ্ছে ছিল, কিন্তু তার জন্য আগে থেকে বুকিং করতে হয়। রাস্তায় যেতে যেতে এক জায়গায় ঝোপের মধ্যে বাইসন চোখে পড়ল, আরেক জায়গায় দেখলাম ময়ূর। ওই রাস্তা ধরে এগিয়ে মেন্দাবাড়ি হয়ে ন্যাশনাল হাইওয়েতে উঠে নিয়মিত ধারায় গিয়ে দুপুরের খাবার খেলাম। আহ, কি অপূর্ব রান্না, মুখে লেগে থাকার মতো। মধ্যাহ্ন ভোজন সেরে রওনা হলাম পোড়ো বস্তির উদ্দেশ্যে। এটি একটি পিকনিক স্পট, তবে
তখন কোনো পিকনিক অকেশন ছিল না। মাঝখান দিয়ে নদী চলে গেছে এঁকে বেঁকে, আর দুধারে সবুজ ঘাসের বিশাল ফাঁকা প্রান্তর। রোদ ঝলমলে দুপুরে নিরালা প্রান্তর আর নদী মিলে সিনিক বিউটি ছিল অসাধারণ। পুরো বস্তি ঘুরে রিসর্টে ফিরে এলাম। বিকেল হয়ে গিয়েছিল। চা বিস্কুট খেয়ে রিসর্ট থেকে বেরিয়ে উত্তর চকোয়াখেতি গ্রামটা একটু হেঁটে বেরিয়ে দেখতে গেলাম। রাস্তার দুধারে বিঘের পর বিঘে ফাঁকা ধানের ক্ষেত। তখন ধান কাটা হয়ে গিয়েছিল। ধান ঝাড়াই করে খড়গুলো ক্ষেতের মধ্যেই জায়গায় জায়গায় পুঞ্জীভূত করে রাখা ছিল। ক্ষেতের সংলগ্ন গাছপালা ঘেরা কিছু কিছু জনবসতিও চোখে পড়ল। সুপারির গাছ ছিল প্রচুর। দূরে অনেকটা এলাকা জুড়ে শালের বন চোখে পড়ল। সেই নিরালা অনাড়ম্বর গ্রামের রাস্তায় হেঁটে ভালোই লাগলো। অনেকদিন পর অনেকটা হাঁটা হলো। সন্ধে নামলে রিসর্টে ফিরে এলাম। রুমে গিয়ে কিছুক্ষণ টিভি দেখলাম। তারপর জানলা খুলে বাইরের অন্ধকারাচ্ছন্ন প্রান্তরের দিকে চেয়ে রইলাম। দিগন্ত বিস্তৃত শূন্য ধান ক্ষেতের দিকে চেয়ে মনটা উদাস হয়ে আসছিল। 8টা বাজতেই রিসেপশন থেকে রাতের খাবারের জন্য ডেকে গেল। আমি নিচের তলায় গিয়ে রাতের খাবার খেয়ে নিলাম। খেয়ে রুমে যাবার সময় রিসেপশনের ছেলেটা বলল, বাইরে আবার হাঁটতে যাবেন নাকি? আমি বললাম, না। ছেলেটা বলল, আমি তাহলে গেট বন্ধ করে দিচ্ছি। রাতে কিছু প্রয়োজন হলে আমাকে বলবেন, আমি এখানেই আছি। আমি ঘরে চলে গেলাম। তখন রাত মোটামুটি 8:30। ভাবলাম শোবার এখনো দেরি আছে, খাতা কলম নিয়ে কিছুক্ষণ বসি, যদি কোনো গল্পের আইডিয়া মাথায় আসে। জানলা দিয়ে শিরশির করে হাওয়া আসছিল, তাই জানলার পাল্লাটা চাপিয়ে দিলাম। টেবিলে বসে কপালে হাত দিয়ে কতক্ষণ বসেছিলাম খেয়াল নেই। দরজা ঠেলার শব্দ শুনে ঘুরে দেখি দরজায় একজন বয়স্ক ভদ্রলোক এসে দাঁড়িয়েছেন। বয়স ওই 40-50 হবে। বললেন, আসতে পারি? বললাম, আসুন না। আপনার সাথে একটু গল্প করতে এলাম। আপনি কোন রুমে উঠেছেন? এই পাশের রুমেই। আপনাকে তো সারাদিন দেখলাম না। সারাদিন তো ছিলামই না, দেখবেন কি করে? ও, তাহলে সন্ধ্যার দিকে এসেছেন? না না, এই মাত্র ঢুকলাম। এত রাতে? রাত আর এমন কি, 9টা সবে। এই তো সন্ধে। আপনার মতন বয়সের মানুষও রাতে জাগে, এটাই অবাক লাগছে। এখানে অবশ্য রাত 9টা অনেক রাত। তা আপনি এখানে খাতা কলম নিয়ে কি করছেন? না, তেমন কিছু না, একটা গল্প লিখবো ভাবছিলাম। শখের লেখক বুঝি? হ্যাঁ, ঠিকই বলেছেন। তা কিছু মাথায় এলো? না, এখনো আসেনি। আপনি চাইলে আমি একটা গল্প শোনাতে পারি, আপনার গল্প লেখার কাজে লাগতে পারে। কি গল্প? আমার নিজের জীবনের গল্প, বেশ সাসপেন্স আছে। যদি চান তো শোনাতে পারি। হ্যাঁ, শুনি তাহলে। গল্প শুনতে আর কি আপত্তি থাকতে পারে? একটা সিগারেট ধরাই, অসুবিধা নেই তো? আমি সম্মতি দিতে উনি সিগারেট ধরিয়ে আমার বিছানার পাশে একটা চেয়ার টেনে বসলেন। গল্প শুরু হলো। গল্পটা ওনার বয়ানেই বলছি। বছর 4 আগের কথা। আমি তখন দিল্লিতে থাকতাম। জওহরলাল নেহেরু ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম। ইউনিভার্সিটির হোস্টেলে থাকতাম। ওখান থেকে একবার পাহাড়ে বেড়াতে গিয়েছিলাম। সেখানে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল আমার সাথে। সেই ঘটনাটি বলছি। সেবার এক রাজনৈতিক ইস্যুতে ছাত্রছাত্রীদের আন্দোলনের জেরে ইউনিভার্সিটির পঠন পাঠন শিখে উঠল। হোস্টেলে আমার কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু ছিল। বেশিরভাগ বন্ধুই ছিল নন বেঙ্গলি। ঘনিষ্ঠদের মধ্যে একজন ছিল বিকাশ। ও উত্তরাখণ্ডের পাহাড়ি ব্রাহ্মণ ছিল। ওর দাদুর বাড়ি ছিল নৈনিতালে। ক্লাস যেহেতু বন্ধ ছিল, তাই বিকাশ আমাকে একদিন বলল, চল, ক্লাস যখন নেই তখন এই সুযোগে
তোকে পাহাড়ে ঘুরিয়ে নিয়ে আসি। কদিন দাদুর বাড়িতেই থাকবো। ও অবশ্য হিন্দিতে বলেছিল, আমি বাংলায় বলছি। আমি এক কথায় রাজি হলাম। আমরা পরদিনই বেরিয়ে পড়ব ঠিক করলাম। উত্তরাখণ্ডের মনোরম পাহাড় আর জঙ্গলে ঘোরার স্বপ্ন আমার অনেক দিনের ছিল। তাই পরদিন সকাল সকাল তৈরি হয়ে নিলাম। কিন্তু বিকাশের ব্যাংকে একটা জরুরি কাজের কথা মনে পড়ে গেল। তাই আমাকে বলল, তুই যখন তৈরি হয়েই গেছিস তখন বেরিয়ে যা। আমি ব্যাংকের কাজ সেরে 11টার মধ্যে রওনা হবক্ষণ। দাদুকে বলে দিচ্ছি, বাস স্ট্যান্ড থেকে তোকে গাড়ি করে নিয়ে যাবে, লাল মারুতি গাড়ি। স্ট্যান্ডে নেমে দাদুকে একবার ফোন করে নিস। আমি বললাম, বয়স্ক লোকটাকে কষ্ট দেওয়ার কি দরকার? বয়স্ক? দাদু এখনো রীতিমতো শক্তপোক্ত, দিব্যি হাঁটাহাঁটি করেন। আরে কোনো অসুবিধা নেই, আমরা পাহাড়ের লোক ভাই। আমি সম্মতি দিয়ে রওনা দিয়ে দিলাম। দুপুর 2টো নাগাদ নৈনিতাল বাস স্ট্যান্ডে পৌঁছালাম। নেমে ওদিক ওদিক দেখতে লাগলাম। কিছু দূরে একটা লাল মারুতি দাঁড়িয়ে ছিল। আমি আর ওর দাদুকে ফোন করলাম না, সোজা গিয়ে গাড়িতে উঠে পড়লাম। ড্রাইভারের সিটে একজন বয়স্ক ভদ্রলোক বসেছিলেন। আমি বললাম, দাদু, আমি রাজেশ। বিকাশ আমার কথা বলেছে নিশ্চয়ই। ওর আস্তে আস্তে বিকেল হয়ে যাবে, চলুন আমরা ততক্ষণে বাড়ি চলে যাই, পরে এসে ওকে নিয়ে যাব। ভদ্রলোক সম্মতিসূচক মাথা নেড়ে গাড়ি স্টার্ট করলেন। দুদিকে ঘন উঁচু উঁচু গাছপালা, ছাওয়া চওড়া পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় ভালোই লাগছিল। নৈনিতাল পাহাড়ের উচ্চতা দার্জিলিংয়ের তুলনায় কিছুটা কম। তাতে কি পাহাড়ের মন মোহক রূপের কোনো কমতি নেই। পাহাড়ের কোলে বিশাল আকৃতির লেক আর পাহাড়ের গা ঘেঁষে চলমান সাদা মেঘের নয়নাভিরাম দৃশ্য রাস্তায় যেতে যেতে চোখে পড়ল। চোখ জুড়িয়ে যায়। তার উপর বেশ সুন্দর ঠান্ডা ওয়েদার। দিল্লিতে যা অসহ্য গরম পড়েছিল বাবা! ঘন্টাখানেক যাবার পর রাস্তার এক জায়গায় বাঁক নিয়ে একটা সরু পাথুরে রাস্তা ধরে কিছু দূর গিয়ে এক জনশূন্য জঙ্গলের মধ্যে এসে গাড়ি থামালেন ভদ্রলোক। অনতি দূরে দৃষ্টিনন্দন সবুজে মোড়া পাহাড়, আর চারপাশে শুধুই গাছগাছালি। বাঁশ গাছের পাতায় মাতাল হাওয়ার তোড়ে শন শন শব্দ অবিরাম শোনা যাচ্ছিল। ফুরফুরে টাটকা বাতাস প্রাণ ভরে ফুসফুসে ভরে নিচ্ছিলাম আমি। এখানকার মতোই এক নিরবিচ্ছিন্ন শান্তি বিরাজ করছিল চারিদিকে। দিল্লির কোলাহল জঞ্জাটের জীবন যেন অনেক পেছনে ফেলে এসেছিলাম। মনে হচ্ছিল সময় যেন ওখান থেকে থমকে গেছে। সামনেই একটি পাকা দোতলা বাড়ি দেখতে পেলাম। তবে অবাক লাগলো, জঙ্গলের মধ্যে এমন অদ্ভুত জায়গায় বাড়ি, আশেপাশে কোনো জনবসতি নেই। বয়স্ক ভদ্রলোক আমাকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকলেন। বেশ বড় বাড়ি, নিচতলায় গোটা চারেক ঘর, কিন্তু বাড়িতে উনি ছাড়া আর কেউ ছিলেন না। ভদ্রলোককে লক্ষ্য করলাম ভীষণ চুপচাপ। এত বড় বাড়ি ফাঁকা শুনশান, হয়তো উনি একটু বেশি নির্জনতা প্রেমী। বাড়ির একদম পেছন দিকে একটা ঘরে আমার থাকার বন্দোবস্ত করে দিলেন। আমাকে সেই ঘরটা দেখিয়ে দিয়ে বললেন, তুমি স্নান টান করে নাও, আমি তোমার খাবার ব্যবস্থা করছি। আমি ঘরে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম। তারপর বিছানায় গা এলিয়ে দিয়ে ভাবলাম, বিকাশ কত দূর এলো, একটু খবর নেওয়া দরকার। ফোন করতে গিয়ে দেখি মোবাইলে নেটওয়ার্ক নেই। যে ঘরে ছিলাম তার পেছন দিকের দরজাটা খুলতেই বাড়ির বাইরে বেরোনোর রাস্তা দেখতে পেলাম। বাড়ি থেকে বেরিয়েই জঙ্গল, তবে ঘন জঙ্গল নয়, ফাঁকা ফাঁকা। কিছু দূর এদিক ওদিক ঘুরে দেখতে লাগলাম মোবাইলের নেটওয়ার্ক আসে কিনা, কিন্তু কোনো নেটওয়ার্ক আসছিল না। ফাঁকা জঙ্গলের মধ্যে আরো খানিকটা এগিয়ে গেলাম।
জঙ্গলের রাস্তা গাছের ঝরা পাতায় ঢেকে ছিল। শুকনো পাতার ওপর দিয়ে চলার সময় মচমচ শব্দ হচ্ছিল। তখন পড়ন্ত বিকেল। এক জায়গায় নেটওয়ার্ক পাওয়া গেল। বিকাশকে ফোন করে বললাম, এ কেমন অদ্ভুত জায়গা তোর দাদুর বাড়ি, ফোনের নেটওয়ার্কই নেই, শুধু জঙ্গল আর জঙ্গল। বিকাশ বলল, তুই বাড়ি পৌঁছে গেছিস? আমি বললাম, হ্যাঁ, আমি তো অনেকক্ষণ আগেই এসেছি। তাই নাকি? কখন পৌঁছলি? তুই তো দাদুকে ফোন করিসনি। বাড়ির ঠিকানা জানলি কি করে? অজানা আশঙ্কায় আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আমি বিস্ময়ের সাথে বললাম, ফোন করব কি, গাড়ি দাঁড়িয়ে ছিল আর তোর দাদুই তো আমাকে ড্রাইভ করে ওনার বাড়িতে নিয়ে এলেন। বিকাশ বলল, কি বলছিস? দাদু তো কিছুক্ষণ আগে ফোন করে বললেন যে তোর ফোন আসেনি। উনি তো তোর জন্য অপেক্ষা করছেন বাস স্ট্যান্ডে। আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ, সে কি? গল্পের মধ্যে ইন্টারাপ্ট করলাম, বললাম, হ্যাঁ, এই বয়স্ক ভদ্রলোক তাহলে কে ছিলেন? বিকাশের দাদু ছিলেন না? আমার প্রশ্ন শুনে উনি বললেন, আরে শুনুনি না গল্পটা। আমি তো পুরো আকাশ থেকে পড়লাম। হঠাৎ ফোনের নেটওয়ার্ক চলে গেল, কল কেটে গেল, মাথায় কিছু ঢুকছিল না। তখনই কাঁধে কারো হাতের ঠান্ডা স্পর্শ অনুভব করলাম। একটা হিমেল স্রোত যেন আমার শির দ্বারা বেয়ে নেমে গেল। আঁতকে উঠে পেছনে ফিরে দেখি সেই বয়স্ক ভদ্রলোকটি, যিনি আমাকে ড্রাইভ করে নিয়ে এসেছিলেন। আমার মনে ভয় বাসা বেঁধেছিল। ভ্রু কুঞ্চিত করে লোকটির দিকে তাকালাম। দেখলাম ওনার চোখ দুটি রক্তবর্ণ, রাতের পর রাত না ঘুমোলে যেমন হয় ঠিক সেরকম। লোকটি যদি বিকাশের দাদু না হন তাহলে কে? কেনই বা আমাকে এখানে নিয়ে এলেন? উনি কি আমার কোনো ক্ষতি করতে চান? এসব প্রশ্ন মনে জাগছিল, কিন্তু মনের ভাব বাইরে প্রকাশ করলাম না। ভাবলাম, আতঙ্কিত হয়ে পড়লে বিপদ আরো বাড়তে পারে, আর এই নির্জন জঙ্গলে কেউ আমাকে বাঁচাতে আসবে না। তাই ঠান্ডা মাথায় ভদ্রলোককে বললাম, মোবাইলের নেটওয়ার্ক পাচ্ছিলাম না, তাই ঘুরতে ঘুরতে এত দূরে চলে এসেছি। এখানে জঙ্গলে ঘুরে বেড়ানো নিরাপদ নয়, বাড়ি চলো। আমি ভয়ে ভয়ে মৃদু স্বরে বললাম, আচ্ছা চলুন। জঙ্গলের মধ্যে অনেকটা চলে গিয়েছিলাম। ভদ্রলোকের পিছু পিছু আসতে লাগলাম। কিভাবে এখান থেকে পালানো যায় তাই ভাবছিলাম। ভাবতে ভাবতে বাড়িটার কাছে চলে এলাম। ভদ্রলোক বাড়িতে ঢুকে রান্নাঘরের দিকে চলে গেলেন। ডাইনিং টেবিলে খাবার পরিবেশন করতে করতে বললেন, খাবার তৈরি করেছি, খেয়ে নাও। আমি স্বস্তি পাচ্ছিলাম না। একজন অপরিচিত লোক কেন আমাকে এই বাড়িতে নিয়ে এলো বুঝতে পারছিলাম না। বললাম, বিকাশ এলে ওর সাথেই খাবো, ওর জন্য চিন্তা হচ্ছে। এতক্ষণে তো ওর চলে আসা উচিত ছিল। রাস্তায় কোনো বিপদ আপদ হলো নাকি জানা দরকার। ভদ্রলোক ধীর কণ্ঠে বললেন, আচ্ছা তুমি খেয়ে নাও, তারপরও খোঁজ করছি। আমি এবার জোর গলায় বললাম, না, এখনই খোঁজ করা দরকার, আর দেরি নয়, আমি রাস্তায় এগিয়ে দেখছি। ভদ্রলোক আমার কথা শুনে রাগান্বিত হলেন। তারপর কি একটা ভেবে বললেন, আচ্ছা দাঁড়াও, উপর থেকে গাড়ির চাবি নিয়ে আসছি, তারপর বেরোচ্ছি। সন্ধে নামতে চলেছে, একা একা বাইরে বেরোনো এখন নিরাপদ নয়। বলে ভদ্রলোক উপরে চলে গেলেন। আমি নিচে দাঁড়িয়ে রইলাম। ওপরের ঘর থেকে অনেকক্ষণ ধরে কিছু খোঁজার আওয়াজ আসছিল। গাড়ির চাবি তো সদর দরজা দিয়ে ঘরে ঢুকতেই বাঁদিকে কি হোল্ডারে ঝোলানো দেখেছিলাম। তাকিয়ে দেখলাম ঠিক তাই। তখন ভাবলাম, গাড়ির চাবি তো এখানে, তাহলে কি ওপরে কি খুঁজছেন? খুব ভয় পেয়ে গেলাম। ভীত সন্ত্রস্ত হয়ে কোনো দিকে না তাকিয়ে সদর দরজা দিয়ে বেরিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়তে লাগলাম। যে সরু পাথুরে রাস্তা ধরে এই বাড়িতে এসেছিলাম
সেই রাস্তা ধরেই উল্টো দিকে বড় রাস্তার দিকে দৌড়তে লাগলাম। আমার হাতে মোবাইল ফোন ছিল আর চেক করছিলাম ফোনে নেটওয়ার্ক আসে কিনা, কারণ বিকাশের সঙ্গে যোগাযোগ করতে না পারলে আমি কঠিন বিপদে পড়ব। ফোনে নেটওয়ার্ক আসছিল না। অনেকটা দৌড়ানোর পর বড় রাস্তার ধারে এসে পৌঁছালাম। মোবাইলে দেখলাম নেটওয়ার্ক এসেছে। হাঁপ ছেড়ে বাঁচলাম। ফোন লাগালাম বিকাশকে। আমি দাদুর গাড়িতে করে আসছি। আমি বললাম, প্লিজ তুই আমাকে এই বিপদ থেকে উদ্ধার কর। কে আমাকে তুলে নিয়ে এসেছে আমি কিছুই বুঝতে পারছি না। তুই বড় রাস্তার ধারেই থাক, আমি তোকে গাড়িতে তুলে নিচ্ছি। বিকাশের সঙ্গে যোগাযোগ করতে পেরে একটু স্বস্তি পেলাম। ততক্ষণে সন্ধে নেমে চারিদিক অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছিল। আমি জানতাম ওই বয়স্ক ভদ্রলোক আমাকে খুঁজতে খুঁজতে ওখানেই চলে আসবেন, তাই কাছের আড়ালে লুকিয়ে রইলাম, যাতে উনি এলেও আমাকে দেখতে না পান। হলোও তাই। ওই ভদ্রলোক গাড়ি নিয়ে বার কয়েক ওই রাস্তা দিয়ে ঘোরাঘুরি করলেন। বুঝতে পারলাম উনি আমাকেই খুঁজছেন, কিন্তু অন্ধকারে আমাকে দেখতে পাচ্ছেন না। অনেকক্ষণ বাদে বিকাশ আর ওর দাদু গাড়ি নিয়ে ওখানে এসে পৌঁছালো। বিকাশকে দেখে হাঁপ ছেড়ে বাঁচলাম। গাড়িতে উঠে পড়লাম। বিকাশের সঙ্গে যাওয়ার সময় সব ঘটনা ওকে বিস্তারিত বললাম। বিকাশের দাদু বললেন, এখানে কিছু জাদুকর শ্রেণীর লোক আছে যারা মানুষদের অপহরণ করে দেয়। এবারে এটা ওদেরই কাজ। আমি কালই পুলিশে নালিশ জানাবো। আবার গল্পের মাঝে ইন্টারাপ্ট করে বললাম, বাহ, বেশ সাসপেন্স আছে তো। উনি বললেন, তারপর শুনুন। আমার কাছে গোটা ব্যাপারটা রহস্যময় মনে হচ্ছিল। আমাকে কে অপহরণ করবে? আমি তো এখানে আগে কখনো আসিনি। এখানে আসার কথা আগের দিনই বিকাশের সাথে ঠিক হয়েছিল। ওই ভদ্রলোক জানলেনই বা কি করে যে আমি নৈনিতালে আসছি? আশ্চর্যজনকভাবে গাড়ির রঙও মিলে গেল। ভদ্রলোক কি কোনো কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক জানেন, যা দিয়ে মাইন্ড রিডিং করা যায়? শুরু থেকেই ওনার হাব ভাব একটু অস্বাভাবিক ঠেকেছে আমার। উনি বেশিরভাগ সময় ছিলেন নিশ্চুপ, খুব কম কথা বলছিলেন, যতটা না বললেই নয় ততটাই। ওনার অভিসন্ধি কি ছিল বোঝা যায়নি। বিকাশের দাদুর বাড়ি গিয়ে পৌঁছে রাতে হালকা খাবার খেয়ে শুয়ে পড়লাম। সারাদিনের অস্বাভাবিক ঘটনার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু একটা দুশ্চিন্তা আমার অবচেতনে মনে ঘোরাঘুরি করছিল, তাই ভালো ঘুম হচ্ছিল না। রাতে একবার ঘুম ভাঙলো সামনের দেওয়ালে আবছা আলোয় কার যেন ছায়া দেখতে পেলাম। আমি বিকাশের সাথে শুয়েছিলাম। ওকে যে ডাকতে যাব, ছায়াটা সরে গেল। পরদিন সকালে বিকাশ ও দাদুর সঙ্গে ডাইনিং টেবিলে ব্রেকফাস্ট করছিলাম। হঠাৎ দেওয়ালে ঝোলানো একটা ছবির দিকে চোখ যেতে পুরো হাঁ হয়ে গেলাম। বিকাশ বলল, কি হলো রে? আমি বললাম, আরে ইনিই তো সেই ভদ্রলোক যিনি আমাকে কাল ওনার ডেরায় নিয়ে গিয়েছিলেন। অসম্ভব, হতেই পারে না। বিকাশের দাদু পাশ থেকে বললেন, তোমার কোথাও ভুল হচ্ছে রাজেশ। উনি আমার বড়দা। অনেক বছর আগে উনি মারা গেছেন। মারা গেছেন? হ্যাঁ, সংসারে ওনার মন ছিল না। বিভাগী ধরনের মানুষ ছিলেন। বিয়ে শাদী করেননি। যৌবন বয়সেই তন্ত্র সাধনার ভূত ওনার মাথায় চেপেছিল। আমরা বাড়ির লোকজনেরা আপত্তিও করেছিলাম, শোনেননি। বাবুগুড়ের মতো নানা স্থানে ঘুরে বেড়াতে। শেষে এক সিদ্ধ তান্ত্রিকের সন্ধান পেয়েছিলেন। তার শিষ্য হয়ে ডাকিনী হাকিনী ইত্যাদি বশ করার সাধনা করতেন। ডাকিনী হাকিনী সব মরণোত্তর দশার জীব। এদের বিশেষ ক্ষমতা আছে। এরা ভালো মন্দ দুই ধরনেরই হয়। তন্ত্রবিদ্যা দ্বারা এদের বশ করে কারোর মঙ্গল যেমন করা যায় তেমনি অনিষ্টও করা যায়। কিন্তু এদের নিয়ে খেলা করা বিষাক্ত সাপ নিয়ে খেলা করার মতো।
একটু অসাবধান হলেই এরা প্রাণে মেরে ফেলতে পারে। দাদার সাথেও তাই হল। তন্ত্র সাধনায় দীক্ষিত হয়ে উনি শ্মশানে মশানে পড়ে থাকতেন। রাত বিরেতে সব দেহ নিয়ে কি সব বিচিত্র ক্রিয়াকলাপ করতেন। শেষের দিকে অস্বাভাবিক খ্যাপাটে উন্মাদ ধরনের হয়ে উঠেছিল। দৃষ্টিতে যেন আগুন ঝরত। ওনার কাছে যেতেই আমাদের ভয় হতো। একদিন সকালে ওনাকে শ্মশানের ধারে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। আমি তো পুরো হতভম্ব হয়ে গেলাম। এ কি করে সম্ভব? এতক্ষণ লোকটার সাথে সময় কাটালাম, আর এরা বলছে ছবির ব্যক্তি সেই ব্যক্তি নয়। এই এত বড় ভুল আমার হবে না। যাই হোক, ওরা আমার কথা বিশ্বাস করলো না। বিকাশ বলল, আরে কালকের কথা ভুলে যা, চটপট তৈরি হয় নে, গাড়ি নিয়ে ঘুরতে বেরোবো। আমি তৈরি হয়ে নিলাম। বিকাশও রেডি হলো, বেড়াতে যাব। বিকাশ বলল, আরে গাড়ির একটা ডকুমেন্ট কিছুতেই খুঁজে পাচ্ছি না, রাস্তায় অনেক সময় চেকিং হয়। তুই একটা কাজ কর, তুই গাড়িতে গিয়ে বস, আমি একবার আলমারিতে খুঁজে দেখে আসি। আমি গাড়িতে গিয়ে পেছনের সিটে বসলাম। বিকাশ একটু পরেই এসে গাড়ি স্টার্ট দিল। আমরা বেরিয়ে পড়লাম। বিকাশকে পেছন থেকে বললাম, আমার শার্ট প্যান্ট আরো অন্যান্য জিনিসপত্র যে ব্যাগে রাখা ছিল সেটা তো ওই ভদ্রলোকের বাড়িতেই রয়ে গেছে। আমাকে কিছু শপিং করতে হবে রে। বিকাশ আমার কথা শুনে বলল, শপিং করতে হবে কেন? আরে ওর বাড়ি থেকে উদ্ধার করব, তুই ঘাবড়াচ্ছিস কেন? বিকাশের কথাবার্তা একটু বেশি ডেসপারেট মনে হলো। ও গাড়ি নিয়ে ওই রাস্তা বরাবর চলতে লাগলো যে রাস্তা দিয়ে আমরা গতকাল এসেছিলাম। গত রাতে আমার ভালো ঘুম হয়নি, তাই আমার একটু ঝিমুনি এসেছিল। চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে জিরিয়ে নিচ্ছিলাম। বড় রাস্তা থেকে মোড় নিয়ে গাড়ি যখন সেই সরু পাথুরে রাস্তায় ঢুকলো, তখন একটু ঝাঁকুনি দিল আর আমার ঝিমুনি কেটে গেল। আমার ভীষণ ভয় ভয় লাগছিল, কেন জানি না। বিকাশ এত সাহসী হয়ে উঠল কি করে? যেচে ওই বয়স্ক ভদ্রলোকের আড্ডায় গিয়ে পড়া কি ঠিক হবে? ওনার কি মতলব সেটাই তো পরিষ্কার নয়। ইত্যাদি ভাবতে ভাবতে গতকাল যেখানে ওই বয়স্ক ভদ্রলোক নৈনিতাল বাস স্ট্যান্ড থেকে আমায় নিয়ে এসে গাড়ি থামিয়েছিলেন, ঠিক সেখানে গিয়ে আমাদের গাড়ি দাঁড়াল। আশ্চর্য হয়ে দেখলাম সামনের বাড়িটার দিকে তাকিয়ে, গতকাল যে বড় বাড়িটাতে এসে উঠেছিলাম আজ সেটা ভগ্ন দশা প্রাপ্ত হয়ে একটা ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। ঘরের দরজা জানলা ভাঙা, ইট পাথর প্লাস্টিক ইত্যাদি জায়গায় জায়গায় স্তূপীকৃত হয়ে রয়েছে। মনে হচ্ছিল বহু বছর আগের পরিত্যক্ত বাড়ি। আমার মাথায় কিছুই আসছিল না। আশপাশের সব কিছু একই রকম ছিল, শুধু বাড়িটাই একটা ধ্বংসস্তূপ। কেমন যেন একটা আতঙ্ক গ্রাস করল। কোনো অশুভ ঘটনা ঘটার আগে যেমন ইঙ্গিত পাওয়া যায় সেরকম মনে হলো। মনে হচ্ছিল কোনো অপ্রাকৃতিক ঘটনার সাক্ষী হতে চলেছি আমি। চারিদিক নিস্তব্ধ। হঠাৎ আমার মোবাইল বেজে উঠল। এতেও আশ্চর্য হলাম। বুকটা ধক করে উঠল, কারণ গতকাল এখানে কোনো নেটওয়ার্ক ছিল না। নেটওয়ার্কের জন্য কত ঘুরতে হয়েছে। যাই হোক, ফোন তুলে দেখি বিকাশের দাদুর ফোন। কোথায় গেলে তুমি? আমরা তো তোমার জন্য গাড়িতে অপেক্ষা করছি। আমার গলা কেঁপে উঠল। বললাম, আপনারা অপেক্ষা করছেন মানে? আমি তো বিকাশের সাথে গাড়িতে চলে এলাম। বিকাশ তো গাড়িতেই অপেক্ষা করছে তোমার জন্য। কোথায় চলে গেলে? আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আশ্চর্যজনকভাবে ফোনটা তখনই ডিসকানেক্ট হয়ে গেল। ভয়ে আমার হৃদস্পন্দন আচমকা বেড়ে গেল। ভয়ে ভয়ে সামনে তাকিয়ে যা দেখলাম
তাতে আমার মাথা খারাপ হওয়ার মতো অবস্থা। ড্রাইভারের সিটে বসেছিলেন সেই বয়স্ক ভদ্রলোক যার কবল থেকে গতকাল অনেক কষ্টে রেহাই পেয়েছিলাম। এই ছিল কপালে। এক অমঙ্গল সূচক দুশ্চিন্তায় আমার দিশেহারা হয়ে পড়ার উপক্রম হলো। মনে হলো আমার জীবনের দিন ফুরিয়ে এসেছে। মৃত্যু চিন্তাজনিত ভয় গ্রাস করে নিল আমার সমস্ত সত্তাকে। ভদ্রলোক বোধহয় ড্রাইভারের সিটে বসেই বুঝতে পেরেছিলেন আমি পেছন থেকে ওনার দিকে তাকিয়ে আছি। উনি আকস্মিক বিদ্রুপাত্মক খলখল অট্ট হাসিতে ফেটে পড়লেন আর আমার মাথা বন বন করে ঘুরতে লাগলো। আমার আর জ্ঞান রইল না। যখন জ্ঞান ফিরল আমি হাসপাতালের বেডে শুয়ে প্যানিক অ্যাটাক হয়ে ব্লাড প্রেশার ফল করে ঘন্টাখানেকের জন্য ব্ল্যাক আউট হয়ে গিয়েছিলাম। জ্ঞান ফিরলেও আমি পুরোপুরি প্রকৃতিস্থ ছিলাম না। মারাত্মক শক পেয়ে ট্রমায় আচ্ছন্ন হয়েছিলাম। একটা আতঙ্ক আমায় ঘিরে ধরেছিল। কণ্ঠ রোধ হলে যেমন হয় ঠিক তেমন মনে হচ্ছিল। ঠিকঠাক কথা বলতে পারছিলাম না। নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স থেকে কোনো রকমে ভাগ্যের জোরে প্রাণ ফিরে পেয়েছিলাম। ওই ঘটনা আমার মনে এমন বিষম প্রভাব ফেলেছিল যে স্বাভাবিক চিন্তা শক্তি কাজ করছিল না তখন। জঙ্গলের মধ্যে ওই পরিত্যক্ত বাড়ি আর অপহরণকারী ওই বয়স্ক ভদ্রলোকের দুর্বিশত স্মৃতি আমায় তাড়া করে ফিরছিল আর ওই ঘটনার ফ্ল্যাশব্যাক আমার চোখের সামনে ভেসে উঠে আমায় মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছিল। জ্ঞান ফেরার পর বিকাশকে পাশে দেখে আমি একটুখানি মানসিক স্বস্তি অনুভব করেছিলাম। সেই মানসিক অবস্থাতেও আমার জানার কৌতূহল হলো বিকাশ এত তাড়াতাড়ি ওই স্থানে পৌঁছে আমায় উদ্ধার করলো কিভাবে। ওকে জিজ্ঞেস করলে বলল, ও আর দাদু মিলে আমার ফোনের লোকেশন ট্র্যাক করে আমাকে জঙ্গল থেকে বেহুশ অবস্থায় উদ্ধার করেছিল। আমার মনে বিকাশের উত্তর নিয়ে খটকা ছিল, কারণ লাস্ট টাইম বিকাশের দাদুর সাথে ফোনে কথা বলার পর ফোনের নেটওয়ার্ক চলে গিয়েছিল। যাই হোক, আমার মানসিক অবস্থা তখন টালমাটাল আর বিকাশের কনফিডেন্স দেখে আমি চুপ করে গেলাম। কৃতজ্ঞতার আবেগে ওকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। দুদিন হাসপাতালে কাটালাম। আমি সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকতাম। পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে সব সময় একটা ভয় কাজ করত এবং সব সময় মনে হতো আমি মানসিক ভারসাম্য হারাতে চলেছি। ডাক্তারবাবু বললেন এই ট্রমা থেকে বেরিয়ে আসতে আমার সময় লাগবে। এই জন্য আমার কিছুদিন বিশ্রাম আর কাউন্সেলিং প্রয়োজন। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আমি বিকাশের দাদুর বাড়িতে থেকেই বিশ্রাম করতে লাগলাম। একদিন বিকাশ বলল, কলেজ তো খুলে গেছে, চল এবার তাহলে ফেরা যাক নাকি? কিন্তু আমার মনের মধ্যে ভয় এমন গেঁথে গিয়েছিল যে মনে হচ্ছিল ইউনিভার্সিটিতে ফিরে আর পড়াশোনা কন্টিনিউ করতে পারবো না। অশ্রু ভরা চোখে বিকাশকে বললাম, বন্ধু, আমার কেরিয়ার বোধহয় শেষ হয়ে গেল রে। আমি ওই ট্রমা কিছুতেই কাটিয়ে উঠতে পারছি না। মনে হচ্ছে পাগল হয়ে যাব। বিকাশ আমার কথা শুনে বলল, তুই বেশি চিন্তা করিস না তো, তোর বিশ্রামের প্রয়োজন। তুই নিশ্চয়ই কদিনের মধ্যে মানসিকভাবে সুস্থ হয়ে উঠবি। আর আমি কাল ইউনিভার্সিটি যাচ্ছি, কদিন ক্লাস করে শীঘ্রই ফিরব। বিকাশ দিল্লি চলে গেল। আমি ওর দাদুর বাড়িতেই রয়ে গেলাম। রোজ রাত্রিরে ঘুম ভেঙে গেলে লক্ষ্য করতাম আমার ঘরের অন্ধকারে একটি ছায়া হেঁটে বেড়াচ্ছে। ছায়া দেখে মনে হতো ওই বয়স্ক ভদ্রলোক আমার ঘরে এসে উপস্থিত হয়েছেন আর ভয়ে আমার শরীর কাঠ হয়ে যেত। ওই ভদ্রলোক যেন আমাকে পাগল করেই ছাড়বেন। ভয়ে আমার চিৎকার শুনে রাত্রিবেলা বিকাশের দাদু ছুটে আসতেন।
কিন্তু ঘরে আলো জ্বালার পর আর কাউকে দেখা যেত না। আমার মনে এই ধারণা বদ্ধমূল হতে লাগলো আমি কোনোদিনই আর সুস্থ হয়ে উঠব না, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবো অচিরেই। দিন 15 পরে বিকাশ ফিরে এলো। বিকাশকে কাছে পেয়ে আমি একটু মনের জোর পেলাম। রাতের বেলা ওই ছায়ার উপদ্রব কদিন বন্ধ রইল। কিছু গল্পের বই আর খবরের কাগজ পড়ে মনটা ডাইভার্ট করে মনে গেঁথে যাওয়া ভীতিটা কাটিয়ে ওঠার চেষ্টা করছিলাম। আসলে একদিন সকালবেলা খবরের কাগজ পড়তে পড়তে একটি বিজ্ঞাপনের দিকে চোখ গেল। বিজ্ঞাপনে লেখা ছিল, তন্ত্রবিদ্যা দ্বারা বশীকরণ ও জাদু টোনা সহ সকল প্রকার কাজে সিদ্ধহস্ত তান্ত্রিক বাবার সাথে যোগাযোগ করুন। আর সঙ্গে দেওয়া ছবিটি দেখে অবাক হয়ে গেলাম। সেই বয়স্ক ভদ্রলোকের ছবি, যিনি আমাকে অপহরণ করেছিলেন। আমার মাথা ঘুরে গেল। মনে হলো বিরাট কোনো ষড়যন্ত্র হয়েছে আমার সাথে। এই ব্যক্তি যে জীবিত সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, না হলে কাগজে বিজ্ঞাপন বেরোতো না। আর বিকাশের দাদু এই ব্যক্তিকে নিজের মৃত দাদা বলে পরিচয় দিয়ে যে গল্প শুনিয়েছিলেন তা আদ্যপ্রান্ত মিথ্যে। আমাকে কি তাহলে পরিকল্পনা করে ট্র্যাপে ফেলা হয়েছে? বিকাশের কাছে গিয়ে কাগজ দেখিয়ে যখন জিজ্ঞেস করলাম, ও থতমত খেয়ে গেল। ওর দাদু সম্ভবত ওর কথোপকথন শুনে ফেলেছিলেন। আমাদের মধ্যে বাগবিতণ্ডা দেখে উনি ঘরে ঢুকে আমায় বললেন, তুমি আগে ওষুধটুকু খেয়ে নাও, আমি সব কথা তোমায় খুলে বলছি। ওষুধে চুমুক দেওয়ার পরপরই আমার মাথা ঘুরে চোখ বন্ধ হয়ে আসতে লাগলো। ওষুধে মনে হয় কোনো নেশা জাতীয় কিছু মেশানো ছিল, সংজ্ঞা হারালাম। কতক্ষণ পরে জানি না, মুখে ঠান্ডা জলের ঝাপটা লেগে সম্বিত ফিরে পেলাম। ধর্মর করে উঠে বসলাম। ঠিক বুঝে উঠতে পারলাম না কোথায় আছি। কেমন যেন আবছা অন্ধকার চারিদিকে। চিৎকার করে সাহায্য চাইবার চেষ্টা করলাম, গলা দিয়ে ঠিক একটা আওয়াজ বেরোচ্ছিল না। জড়ানো জড়ানো কথা বেরোচ্ছিল মুখ থেকে। নেশা জাতীয় ওষুধের এফেক্ট তখনও ছিল। ঢুলু ঢুলু চোখ মেলে দেখবার চেষ্টা করলাম। বুঝতে পারলাম আমি একটা চেয়ারের সাথে বাঁধা আছি। একটা বদ্ধ রুম ছিল। কম পাওয়ারের একটা বাল্ব জ্বলছিল। বিকাশ বসেছিল সামনেই, মুখে হাসি। সেই হাসিতে কি একটা যেন ছিল অশুভ কিছু। বিকাশ বলল, মশাইয়ের ঘুম ভাঙলো তাহলে? তারপর রাজেশ, কেমন লাগছে এখন? আমরা এখন কোথায় আছি জানিস রাজেশ? আমরা এখন নৈনিতাল শহর থেকে অনেকটা দূরে। এটা একটা পুরনো বাড়ি। এর আশেপাশে কয়েক কিলোমিটারের মধ্যে কোনো জনবসতি নেই। বিকাশের কণ্ঠে কেমন একটা রহস্য ভাব। আমি বলার চেষ্টা করলাম, আমাকে এখানে নিয়ে এসেছিস কেন? আমি জানি তোর মনে প্রশ্ন জাগছে, কেন আমি তোকে এখানে নিয়ে এলাম। তাহলে বলছি শোন। আমি স্কুল লাইফ থেকে বরাবর ক্লাসে ফার্স্ট হয়ে এসেছি। অনেক নতুন স্টুডেন্ট এসেছে গেছে, কিন্তু তারা কেউ আমাকে টপকাতে পারেনি। আমি ধারাবাহিকভাবে প্রথম হয়ে এসেছি। ক্লাসের টিচারদের প্রশংসা কুড়িয়ে এসেছি। কিন্তু ইউনিভার্সিটিতে আসার পর থেকেই তুই শনির মতন আমার পিছনে লেগে আছিস। সেই গ্র্যাজুয়েশনের ফার্স্ট সেমিস্টার থেকে 8th সেমিস্টার পর্যন্ত প্রত্যেকটা সেমিস্টারে তুইই টপার। টিচারদের সমস্ত আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছিস তুই। আমার সমস্ত অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিস তুই। তোর জন্য ইউনিভার্সিটি টপারের গোল্ড মেডেলটা ফসকে গেল। গ্র্যাজুয়েশন শেষ করার পর মাস্টার ডিগ্রিতেও তুই আমার পিছু ছাড়িসনি। কিন্তু এবারের কনভোকেশনে গোল্ড মেডেল আমি তোর হস্তগত হতে দেব না। তোকে আমার রাস্তা থেকে সরিয়ে দেবার জন্যই পরিকল্পনা করে তোকে আমার দাদুর বাড়ি নিয়ে এসেছিলাম। ওর কথা শুনে আমার মাথা ঘোরাচ্ছিল। ও আরো বলে চলল, ওই যে বয়স্ক ভদ্রলোক,
যিনি তোকে জঙ্গলের মধ্যে অপহরণ করে নিয়ে গিয়েছিলেন উনি আসলে একজন তান্ত্রিক, এবং আমি ওনাকে নিযুক্ত করেছিলাম যাতে উনি অপহরণ করে তোকে একটা মেন্টাল ট্রমার মধ্যে নিয়ে যেতে পারে। হাসপাতাল থেকে তুই যখন দাদুর বাড়িতে বিশ্রামের জন্য এলি তখন রাত্রিবেলা ওনার আনাগোনার ব্যবস্থাও করেছিলাম আমি, যাতে করে তুই আর কোনোদিন এই ট্রমা থেকে বের হতে না পারিস। অনেকে ট্রমা থেকে বের হতে না পেরে আত্মহননের পথ বেছে নেয়। আমিও চেয়েছিলাম তোকে সেই পথে ঠেলে দিতে, অনেক অংশে সফল হয়ে গিয়েছিলাম, কিন্তু তুই খবরের কাগজে বিজ্ঞাপন দেখে নিয়ে আমার প্ল্যান ভেস্তে দিলি। আজ হোক না কাল তুই নিশ্চয়ই ট্রমা থেকে বেরিয়ে এসে মানসিক সুস্থতা লাভ করবি, আর আমার অগ্রগতির পথে আবার বাধা হয়ে দাঁড়াবি। আমি আকুতি মিনতি করে বললাম, তুই যদি আগে আমাকে খোলসা করে বলতি তাহলে আমি অনেক আগেই তোর রাস্তা থেকে সরে আসতাম। আমি কখনোই গোল্ড মেডেলের জন্য মরিয়া ছিলাম না, কিন্তু কিন্তু তুই যে এতটা বিকৃত মস্তিষ্ক আমি কল্পনাই করতে পারছি না। এখনো সময় আছে, তুমি আমাকে মুক্তি দে। আমি দরকার হলে ইউনিভার্সিটি ছেড়ে চলে যাব, কোনোদিনও তোর পথে আর আসবো না। সেটা সম্ভব নয় বন্ধু। তুই ইউনিভার্সিটিতে ফিরে গেলে নিশ্চয়ই আমার কুকর্মের কথা ফাঁস হয়ে যাবে, তাই আমি কোনো রিস্ক নেব না। আমি তোকে এখানে এইভাবেই ফেলে চলে যাব রাজেশ। এই বাড়িটাতে কেউ আসে না, তবে ভাগ্যক্রমে কোনো চোর বাটপার আসতে পারে। তোর যদি ভাগ্য ভালো হয় তাহলে তারা তোকে বাঁচাতেও পারে, আবার ভাগ্য খারাপ হলে তুই এখানেই ধুকে ধুকে ক্ষুধায় আর তৃষ্ণায় মারা পড়বি। তোর পরিণতি আমি তোর ভাগ্যের ওপরই ছেড়ে দিলাম। আমি প্রবল বেগে হাত পা ছুড়াছুড়ি করা শুরু করলাম, কিন্তু তাতে বাঁধনগুলো আরো শক্তভাবে ইটে বসে গেল। বিকাশ রুমের আলো নিভিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আমি কাতর স্বরে চিৎকার করলেও ওর পাষাণ মন বিগলিত হলো না। বাইরে বোধহয় গাড়ি দাঁড় করানোই ছিল। গাড়ির শব্দ কিছুক্ষণ পরে সুদূরে মিলিয়ে গেল। অসহায় আমি ছটপট করতে লাগলাম বদ্ধ রুমের ভেতরে। ভাগ্য কিন্তু আমার সহায় হয়নি। কি ভয়ানক ঘটনা ঘটেছে আপনার সাথে। ওনার দিকে তাকিয়ে দেখি ওনার মুখটা বড্ড বিষণ্ণ, ফ্যাকাশে লাগছে। রক্ত শূন্য হলে যেরকম হয় অনেকটা সেরকম। প্রবল উৎসাহ নিয়ে বললাম, এরপর কি হলো? সিগারেটের ধোঁয়ায় ঘর পরিপূর্ণ হয়েছিল। ভদ্রলোক মৃদু স্বরে বললেন, জানলার পাল্লাটা খুলে দিন তো, ধোঁয়ায় ঘরটা ভীষণ গুমোট লাগছে। আমি উঠে গিয়ে জানলা খুলে দিলাম। ঘরে দমবন্ধকর পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু গল্প শুনতে শুনতে আমার সেদিকে কোনো খেয়ালই ছিল না। জানলা খুলে দিতে সিগারেটের ধোঁয়া কুণ্ডলীকৃত হয়ে বাইরে বেরিয়ে গেল। বাইরের দমকা ঠান্ডা বাতাস এসে প্রাণ জুড়িয়ে দিল। জানলা খুলে দিয়ে এসে দেখি ভদ্রলোক নেই। আরে, এই তো উনি ছিলেন, কোথায় গেলেন? গল্পের শেষটা তো জানা হলো না। ভাবলাম নিশ্চয়ই ওনার ঘরে চলে গেছেন। বেশ ইন্টারেস্টিং লাগছিল গল্পটা শুনতে। রুম থেকে বেরিয়ে পাশের ঘরে দেখি তালা ঝোলানো। বেশ অবাক হলাম। এরই মধ্যে কোথায় উধাও হয়ে গেলেন উনি? গ্রাউন্ড ফ্লোরে যায়নি তো? নিচে অ্যাকোয়াগার্ড ছিল, তাই ভাবলাম খাবার জল আনতে গেল কিনা। দেখার জন্য নিচে নেমে গেলাম, ওখানেও দেখতে পেলাম না। রিসেপশনে ছেলেটা মেঝেতে তোষক পেতে ঘুমোচ্ছিল। ওকে ডেকে জিজ্ঞেস করলাম, ভাই, আমার পাশের ঘরে যে ভদ্রলোক ছিলেন উনি কোথায় গেলেন? ও চোখ ঘষলাতে ঘষলাতে বলল, আপনার পাশের ঘরে? ওখানে তো কেউ ওঠেনি। সে কি কথা? এতক্ষণ ধরে আমার সঙ্গে যে গল্প করলো, তার মানে তুমি কি বলতে চাইছো? দোতলায় আপনার পাশের ঘরে কেন? কোনো ঘরেই গত 3-4 দিনের মধ্যে কেউ আসেনি। আপনি চাইলে রেজিস্টার খুলে দেখতে পারি। আজ আপনারা শুনছিলেন লেখক অমিতাভ সাহার কলমে একটি গ্রাম বাংলার ভূতের গল্প,
রিসর্টে এক রাত। গল্পটিতে কথকের ভূমিকায় ছিল রাজপ্রতাপ বসু, অন্যান্য চরিত্রে রাজপ্রতাপ, সন্তু, অর্ঘ্যদীপ ও গল্পের সূত্রধর আমি আসঞ্জন। শব্দগ্রহণ ও সংযোজনে রাজদেবী প্রোডাকশন, আবহ এবং প্রচ্ছদে ঈশান। গল্পটি সমগ্র পরিকল্পনা এবং পরিচালনায় পার্থপ্রতিম। গল্পটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না আমাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমাদের পরবর্তী গল্পের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ তবে আসি, আবার অন্য কোনো দিন এক নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রহস্যের অন্ধকারে। নমস্কার, শুভরাত্রি।